প্রিয় উপস্থাপক, আশা করি ক্লিয়ারলি শোনা যাচ্ছে। যারা ফেসবুক থেকে দেখতেছো ভাই একটু কমেন্টে জানাও যে সবকিছু ক্লিয়ারলি শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে কিনা। আমরা তারপরে সরাসরি কথাবার্তায় চলে যাই। আচ্ছা, তাহলে ঢাকা ভার্সিটি পরশুদিনের ভর্তি পরীক্ষা মানে ডিইউ ইউনিটের যারা পরীক্ষা দিবা তাদের বেশ কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে বা বেশ কয়েকটা বিষয় মনে রাখতে হবে। আমার কথা আশা করি ক্লিয়ারলি শোনা যাচ্ছে। আর আমার সামনে কমেন্ট বক্স খোলা আছে, তোমরা যে কোনো টাইপের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর তার থেকে আর একটু ভালো অডিও আনা যায় কিনা একটু খেয়াল করি, একটু দেখি দাও। হ্যাঁ, এখন এখন আশা করি মোটামুটি ভালো অডিও আসার কথা। মোটামুটি যতটুকু আসে একটু দেখার চেষ্টা করো, মানে বা শোনার চেষ্টা করো। ওকে, ঠিক আছে, তাহলে আমরা কথাবার্তায় চলে যাই। মেন কথা মেন কথা তোমার পরীক্ষার হলে যাওয়ার পরে তোমাকে প্রথমে অবজেক্টিভ পরীক্ষা থাকবে 45 মিনিটের এমসিকিউ, তারপরে বাকি 45 মিনিটের রিটেন পরীক্ষা। ওকে, তাহলে এটা হচ্ছে ফার্স্ট অফ অল। সেকেন্ড অফ অল হচ্ছে তোমার যখন এমসিকিউ শিটটা দিবে, এমসিকিউ শিটটা 5 মিনিট আগেও দিতে পারে বা 5 মিনিট পরেও দিতে, মানে টাইম মতো দিতে পারে। এখন কোন সেন্টারে তোমার সিট পড়ছে ওইটার উপর ডিপেন্ড করে তোমাকে শিটটা দিবে। এখন যে সেন্টারেই পড়ুক না কেন বা যেভাবেই তোমার হিসাব নিকাশ হোক না কেন, তুমি এটা ধরে নিবা যে যখন বেল দিবে বা যখন টাইম হবে, ধরো 10টায় পরীক্ষা থাকলে বা 11টায় পরীক্ষা থাকলে 11টাতেই তোমার অবজেক্টিভ খাতা দিবে এবং ওই 11টার সময় তুমি পরীক্ষা দেওয়া শুরু করবা। যদি 5 মিনিট আগে খাতাটা দেয় তাহলে একটা টেকনিক বলি তোমাকে, ওই টেকনিকটা একটু শুনে রাখ। 5 মিনিট আগে খাতা দিলে গোল ভরাট করবা, মানে তোমার রোল রেজিস্ট্রেশন নাম্বার বা সেট নাম্বার যেটাই থাকুক না কেন ওইটা আগে ফিল আপ করে নিবা। ভালো মতো ফিল আপ করা শেষ হয়ে গেলে অনেকের মাথার মধ্যে অ্যাংজাইটি থাকে এরকম যে আমি রোল ভরাট ঠিক মতো করছি কিনা, বারবার চেক করতে যাও তোমরা। বারবার চেক করা আমার দরকার নাই, প্রথমবারই খুব কনসিয়াসলি ভালো মতো 2 মিনিটের মধ্যে রোল রেজিস্ট্রেশন নাম্বার ভালো মতো গোল ভরাট করে ফেললাম। তারপরে ওই কাহিনী ওইখানেই শেষ। 5 মিনিট আগে যেহেতু খাতা দিচ্ছে তোমাকে টিচাররা বলবে যেন কেমিস্ট্রি অথবা ফিজিক্স বা ম্যাথ বা তুমি বায়োলজি থাকা বা যেটাই থাকাও না কেন কোনোটা যেন প্রশ্ন না উল্টায় দেখো, এরকম কথা বলবে। বাট ওনারা বললেও তুমি হালকা পাতলা তুমি কিন্তু মানে এমন ভান করবা, মনে করবা যে তুমি প্রশ্ন দেখতেছো যে সবকিছু ঠিক আছে কিনা, মানে সব লেখা প্রিন্ট আউট আসছে কিনা। টিচার কিন্তু আবার এটা বলবে না যে সব লেখা প্রিন্ট আউট না আসলেও তুমি প্রশ্ন বন্ধ করে রাখবা, এরকম তো হবে না। কারণ বেল দেওয়ার পরে তারপরে যে তোমাকে প্রশ্ন চেঞ্জ করে দেবে, এটা তো বিষয়টা কেমন হয়ে গেল না। তোমাকে বলবে যে তুমি প্রশ্নটা একবার এক নজর দেখো সবকিছু প্রিন্ট আউট আছে কিনা। ওই প্রিন্ট আউট আছে কিনা ওই টাইমটাই তুমি কাজে লাগাবা। এমন ভান করবা, মনে করবা যে তুমি প্রশ্ন দেখতেছো প্রিন্ট আউট আছে কিনা। আস্তে আস্তে দেখবা যে ধরে নাও এই যে এটা আজকে তো জুলজি নিয়ে কথা বলবো প্লাস ফিজিক্স নিয়ে কথা বলবো, এটা সাপোজ তোমার কোশ্চেন। আস্তে আস্তে দেখতে থাকবা, দেখতে দেখতে তুমি কেমিস্ট্রি আর বায়োলজির কোশ্চেনগুলো একবারে দেখে ফেলবা তখনই। আর যদি তোমার ভালো প্রিপারেশন থাকে কেমিস্ট্রি বায়োলজির একদম 100% তুমি কিন্তু দেখলে চিনতে পারবা যে এই প্রশ্নগুলো কই থেকে দিছে। এই কোশ্চেনটা কি বইয়ের এমসিকিউ থেকে দিছে, নাকি এই প্রশ্নটা কি ভার্সিটি কোশ্চেন ব্যাংক থেকে দিছে, নাকি ঢাকা ভার্সিটি প্রিভিয়াস এর আসা এমসিকিউ দিছে কিনা। তুমি যখন বায়োলজি আর কেমিস্ট্রিটা এই যে যখন দেখো প্রথম 5 মিনিট আগে, কিন্তু এখনো পরীক্ষা শুরুই হয় নাই, 5 মিনিট আগে প্রশ্নগুলো দেখে ফেলা, হ্যাঁ এগুলো তো পারার মতো। আমি মোটামুটি বায়োলজি কেমিস্ট্রিতে 15-15 মধ্যে মানে 30-এর মধ্যে 20টা তো প্রথম রানে দেখে ফেলতে পারবো। ওই 20টা এমসিকিউ তুমি প্রথমে চোখ দিয়ে স্ক্যান করে ফেললা। 20টা এমসিকিউ স্ক্যান করার পরে যখনই বেলটা দিবে
তখনই সাথে সাথে ওই 20টা এমসিকিউ দাগা ফেললাম, 5 মিনিটের মধ্যে 20টা এমসিকিউর জন্য দাগানো হয়ে যায়। তারপরে পরবর্তী রানে বায়োলজি আর কেমিস্ট্রিতেই আছে এখনো, পরবর্তী রানে বায়োলজি কেমিস্ট্রি যখন এমসিকিউ গুলো দাগাবো তখন যেন তোমার খুব কম টাইম লাগে, মানে পরবর্তী রানেও কম টাইম লাগে, কারণ আমাদের ফিজিক্স আর ম্যাথে টাইম বাঁচাইতে হবে। বা তুমি যদি ম্যাথের বদলে বাংলা বা ইংলিশ দাগাও, বা বায়োলজির বদলে বাংলা বা ইংলিশ দাগাও, যেটাই দাগাও না কেন তোমার পরবর্তীতে টাইম বাঁচাইতে হবে একটা না একটা সাবজেক্টে, কারণ সব সাবজেক্টে তো তোমার ভালো প্রিপারেশন নাই। আচ্ছা ঠিক আছে, যেটাই হোক, তারপরে তোমার বায়োলজি কেমিস্ট্রি শেষ করলাম বলেও এক্সট্রা আজাইরা জিনিস, মানে আজাইরা বলে আন্দাজে জিনিস দাগাবো না। মানে ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষা মানে পরশু দিনে যেতে পরীক্ষাটা দিবা, আন্দাজে কোশ্চেন দাগাবো না। আন্দাজে কোশ্চেন না দাগানোর বদলে তুমি একটা কাজ করা যায়, যে ধরে নাও বায়োলজিতে তোমার প্রিপারেশন ভালো, তুমি 10টা প্রথম রানে দাগাইছো, দ্বিতীয় রানে 2টা দাগাইতে পারো, বাকি যে 3টা এমসিকিউ থাকবে না, স্বাভাবিক 3টা এমসিকিউ কঠিন থাকবে। 3টা এমসিকিউ আমার জন্য কঠিন, তোমার জন্য কঠিন, সবার জন্যই কঠিন, কিন্তু ওই 3টা এমসিকিউ এর মধ্যে তুমি যদি আবার 1-2টা দাগাইতে যাও তাহলে কিন্তু তুমি নেগেটিভ মার্ক তোমার এসে পড়লো, নেগেটিভ মার্ক এসে পড়লে কিন্তু তোমারই লস আলটিমেটলি, তুমি পিছিয়ে গেলা রেস থেকে। এখানে 0.25 মার্কও আমাদের জন্য ইম্পর্টেন্ট, কোনো নেগলিজেন্সে যাবো না আমরা, সব সতর্কতার সাথে পরীক্ষা দিব। 1 মার্কও যেন এমসিকিউতে আমি উল্টাপাল্টা না করে দিয়ে আসি, কারণ এখানে অনেক মানে অনেক কম্পিটিটিভ পরীক্ষা, সবাই পরীক্ষা দিবে ঢাকা ভার্সিটিতে। মেডিকেলে যারা প্রিপারেশন নিছে, বইটা যারা প্রিপারেশন নিছে, আচ্ছা এসএসসি 25 আমি পরে আসতেছি, তাসনিমুল হাসান, যারা মেডিকেলের বুয়েটের ভার্সিটির 3 শ্রেণীর স্টুডেন্টই কালকে মানে পরশুদিন পরীক্ষা দিতে যাবে, এবং তোমার ওই কম্পিটিশনে টিকে থাকার জন্য তোমার এই আইডিয়াগুলো কাজে লাগবে। এবং আরেকটা মেন কথা বলি, তুমি যদি মেডিকেল অ্যাসপিরেন্ট থাকতা এবং মেডিকেলের অ্যাসপিরেন্ট ছিলা এবং মেডিকেলে তোমার চান্স হয় নাই, তার জন্য তোমার জন্য একটা বোনাস পয়েন্ট, তুমি বায়োলজি ভালো পারো, কেমিস্ট্রি ভালো পারো। কেমিস্ট্রি আর বায়োলজি দেখবা যে ম্যাক্সিমাম কোশ্চেনই বইয়ের এমসিকিউ, বোর্ডের এমসিকিউ, ম্যাক্সিমাম কোশ্চেনই তোমার প্রিভিয়াস এর আসা ঢাকা ভার্সিটি কোশ্চেন, প্রিভিয়াস এর আসা রাজশাহী ভার্সিটি কোশ্চেন, প্রিভিয়াস এর আসা তোমার চট্টগ্রাম ভার্সিটি কোশ্চেন, সেম ভার্সিটি কোশ্চেনে ঘুরে ফিরে তুলে দিবে তোমাকে। সো যেহেতু হ্যাঁ ম্যাথ ফিজিক্স তো ম্যাথের জন্য করি নাই, ওই ম্যাথ ফিজিক্সে আমি আসতেছি একটু পরে, আগে বায়োলজি কেমিস্ট্রিটা একটু শেষ করে নিই ভাইয়া, কথাটা একটু ফ্লোতে থাকতেছে নিয়ে। তাহলে মূল কথা হচ্ছে, তুমি যেহেতু দেখবা যে বায়োলজি আর কেমিস্ট্রি তোমার যদি ভালো প্রিপারেশন থাকে, তোমার ওইখানে কেচ্ছা খতম। যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট আছে না, তারা এখানে আবার পিছিয়ে যাবে, যারা মেডিকেল অ্যাসপিরেন্ট তারা এখানে আগে গেছো। ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্টরা বায়োলজি খুব একটা ভালো মতো পড়ে নাই, ওরা যদি বায়োলজির বদলে আবার বাংলা বা ইংলিশ দেখাতে যায়, আমার মনে হয় না যে খুব একটা লাভ হবে, কারণ সায়েন্সের স্টুডেন্ট হয়ে তুমি বাংলা বা ইংলিশ দাগানো খুব তোমার জন্য একটু কঠিন, তাই না? বায়োলজির বদলে বাংলা ইংলিশ দাগানো একটু কঠিন সায়েন্সের স্টুডেন্ট হয়ে, আমার পার্সপেক্টিভ অনুসারে কঠিন। তোমার জন্য তোমার মানে পার্সন টু পার্সন ভেরি করে, 1% তোমার ইংলিশ অনেক ভালো, 1% আবার বাংলাতে অনেক ভালো। তো ওদের কথা বলে তো লাভ নেই, আমরা জেনারেলাইজড একটা কথা বলবো যে সাধারণ মানুষের জন্য কি করা যায়। সাধারণ মানুষ হিসেবে আমি 4টা সাবজেক্ট মেজর ধরে নিচ্ছি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আর হচ্ছে ম্যাথ। সো কেমিস্ট্রি আর বায়োলজিটা এখানে আগে যাবা তুমি। যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট আছে তাদের ক্ষেত্রেও তারা কিন্তু কেমিস্ট্রিতে তোমার থেকে যে বেশি পারে, যারা মেডিকেল অ্যাসপিরেন্ট তোমার থেকে বেশি পারে এরকম না, কিন্তু ঢাকা ভার্সিটিতে কোশ্চেন দেখবা যে ম্যাক্সিমাম কোশ্চেন মেডিকেল স্ট্যান্ডার্ড কোশ্চেন, মানে 15টার মধ্যে 10টা কোশ্চেন মেডিকেল স্ট্যান্ডার্ড, 10টা কোশ্চেন একদম বইয়ের এমসিকিউ। 10টা কোশ্চেন তুমি দেখলেই চিন্তা করবে এটা প্রিভিয়াস এর আসা এমসিকিউ। তোমার বিশ্বাস না হলে আমি পরশুদিন তোমাকে প্রমাণ করে দেবো, একদম কেমিস্ট্রি হুবহু হাজারি স্যারের এমসিকিউ 5-6টা তো কমন আসবেই, হুবহু এমসিকিউ কমন আসে, আর ওই এমসিকিউ গুলো যেন আমি পারি, বাকি আন্দাজে জিনিস আমি যেন না দাগাই। কেমিস্ট্রি আর বায়োলজি খুব ভালো মতো তুমি যদি প্রিপারেশন নিয়ে যাও এবং দাগায় ফেলতে পারো, তাহলে তোমার ওইখানে মানে অবজেক্টিভের ক্ষেত্রে তুমি ওইখানে জয়ী। অবজেক্টিভে জয়ী হওয়ার পরে তার মানে কেমিস্ট্রি বায়োলজি শেষ হওয়ার পরে তুমি যাবা ফিজিক্সে, তারপরে যাবা ম্যাথে। ম্যাথ আগে যাওয়া যাবে না, ফিজিক্স আর ম্যাথ প্যারালালি যাওয়া যায়, বা ফিজিক্সে আগে যাবা, কারণ ফিজিক্সে কিছু কিছু প্রশ্ন আসে দেখলেই চিনা যায়। যেমন ফিজিক্সে তোমার কিছু প্রশ্ন হচ্ছে তোমার যদি বলে যে মহাকাশে সরল দোলন গতির পর্যায়কাল কত, এরকম মহাকাশের ফ্রিকোয়েন্সি কত, সরল দোলন গতির ফ্রিকোয়েন্সি কত, বা তোমাকে একটা ছোট একটা ম্যাথ দিছে বা একটা বইয়ের এমসিকিউ দিছে বা শর্টকাট ম্যাথ দিছে, দেখবা যে যারা মেডিকেল অ্যাসপিরেন্ট ছিল তার ইসাক্সের বইতে দেখবা যে কিছু কিছু ম্যাথ আছে যে অনেকবার করে আসছে। আমার কথা আসলে রিলেট করতে পারতেছে, যারা মেডিকেলে ভালো মতো প্রিপারেশন নিছো, ইসাক্সের বইয়ের এমসিকিউ যারা সলভ করছো ভালো মতো, বা ভার্সিটি কোশ্চেন ব্যাংক যারা সলভ করছো, দেখবে যে অনেক এমসিকিউ অনেকবার করে আসছে। নদী নৌকার ম্যাথ অনেকবার করে আসে, আলফা ভ্যালু 120 ডিগ্রি হয়, এগুলো অনেকবার করে আসছে না। তারপর আবার এরকম একটা ম্যাথ আছে না যে ভেক্টরের ক্ষেত্রে যে দুইটা বল সেম মানের, মানে পি পি দুইটা লব্ধিও তাদের পি, তাহলে মধ্যবর্তী কোণ কত 120 ডিগ্রি, এরকম মানে মুখস্থ টাইপের কিছু ম্যাথ আছে ফিজিক্সের ক্ষেত্রে, দেখলে এটার অ্যান্সার যে এরকম এরকম জানা যায়। সাপোজ তোমাকে যদি ফিজিক্সের ক্ষেত্রে কাজ ক্ষমতা শক্তি থেকে কিছু যদি ম্যাথ দেয় যে ভূমি থেকে কত উচ্চতায় বিভবশক্তি গতিশক্তি 3 গুণ হবে, এই টাইপের প্রশ্ন তো হাজারবার করে আসছে না। এই যে প্রশ্নগুলো অনেকবার করে আসছে, বা তোমাকে যদি বলে 1 কিলোওয়াট আওয়ার কত জুল, এগুলা কি তুমি পারবা না? এগুলা দেখবা যে এই টাইপেরই প্রশ্ন 10টা ফিজিক্সের ক্ষেত্রে, 15টার মধ্যে 10টা প্রশ্ন তুমি এমনি বাইরে যাবা। তুমি যদি ওই প্রিভিয়াস একটু একটু নলেজ থাকে, দেখো 1 কিলোওয়াট আওয়ার কত জুল, এই প্রশ্ন যদি তুমি না পারো, তুমি কি সেট স্টুডেন্ট বলো? এই প্রশ্ন তো তুমি পারবে অ্যাটলিস্ট।
তারপরে সাপোজ তোমাকে যদি বলে পীড়নের মাত্রা কি, দেখো এই টাইপের প্রশ্ন দিবে তোমাকে, পীড়নের মাত্রা কি, বিকৃতির মাত্রা তো নাই, ইয়ংয়ের গুণাঙ্কের মাত্রা কি, এই মাত্রা তো বের করতে পারবা পারবা আশা করি। তারপর তোমাকে দিবে যে তড়িৎচুম্বকীয় শক্তির জন্য কোন কণা দায়ী, ফোটন কণা দায়ী। এই টাইপের প্রশ্নগুলো যদি তুমি পাও খুব ভালো মতো অ্যান্সার করবা। আর এই টাইপের প্রশ্ন কিন্তু মেডিকেলে যারা অ্যাসপিরেন্ট ছিল তাদের জন্য একটা ব্লেসিংস। জি ঠিক আছে, ওকে। তাহলে ভাইয়া এই কথাগুলো আশা করি বুঝতে পারছো। ফিজিক্সের ক্ষেত্রে তুমি ফিজিক্সের ক্ষেত্রে কঠিন ম্যাথ যা আসবে তুমি এটা আগে এক্সপেক্ট করো না। ফিজিক্সের 15টার মধ্যে 15টাই কঠিন আসবে এরকম কোনোদিনও হবে না। ফিজিক্সের মধ্যে 5-6টা এমনি দেখলেই চিনা যায়, দেখলেই পারতেছি। বাকি যে কিছু প্রশ্ন এটা আমরা পরে চিন্তা করবো। তারপরে যাবা ম্যাথে, ম্যাথের ক্ষেত্রে সেম কথা। তুমি দেখবে যে মানে হুবহু সেম টাইপের কিছু প্রশ্ন 6-7টা একদম কমন। ওই 6-7টা প্রশ্ন ম্যাথ আর ফিজিক্সের ক্ষেত্রে আগে দাগায় ফেলবা। তারপরে তোমার বাকি থাকলো কয়টা ফিজিক্সেরও 6-7টা বাকি, সাপোজ ম্যাথেরও 6-7টা বাকি, মানে জুলজি, বোটানি এবং কেমিস্ট্রি শেষ। সো ফিজিক্সের 6টা, ম্যাথের 6টা, 12টা প্রশ্ন বাকি। তোমার টাইম আছে 15 মিনিট। তুমি 12টা প্রশ্নের মধ্যে 12টাই দাগাবা না, কিছু প্রশ্ন স্কিপ করবা। তুমি জীবনে চোখেও তখন এরকম প্রশ্ন আসতে পারে ফিজিক্সের বা ম্যাথের ক্ষেত্রে। 12টার মধ্যে 10টা প্রশ্ন, 10টা প্রশ্ন কি 15 মিনিটে দেখাইতে পারবা না? অবশ্যই পারবা। তুমি যদি টাইম ম্যানেজ করতে পারো 10টা প্রশ্ন 15 মিনিটে দেখাইতে পারবা। তোমার যদি পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস থাকে কেন পারবো না? অবশ্যই পারা যাবে। সো এইভাবে তুমি মানে কি বলো অবজেক্টিভটা ক্র্যাক করে ফেললা। অবজেক্টিভ ক্র্যাক করে যাওয়ার পরে তোমার অবজেক্টিভে আগে ফোকাস করতে হবে, কারণ তোমার অবজেক্টিভে ভালো একটা মার্ক না আসলে তো তোমার রিটেন খাতাটাই দেখবে না। অবজেক্টিভে তুমি পরীক্ষার হলে বসেই বুঝতে পারবে যে হ্যাঁ অবজেক্টিভ আমার মানে এমন পরীক্ষা দিছি যেন আমার রিটেনের খাতাটা দেখে, এরকম পরীক্ষা দিছি, ফেইল আসবে না অ্যাটলিস্ট। তোমার জন্য এই কনফিডেন্সটা থাকে পরীক্ষা দেওয়ার সময়। ঠিক আছে, তাহলে আমরা এখন আসি কিসের, রিটেনের ক্ষেত্রে। তোমার 45 মিনিট হয়ে গেছে। ফিজিক্স কয়টা দেখানো সেফ, এটা তুমি কাব্য রয় ভাইয়া, এটা তুমি প্রশ্ন দেখে বুঝতে পারবা ফিজিক্স কয়টা দেখানো সেফ। এমন হইতে পারে 15টার মধ্যে 15টাই তুমি পারো, এমন হইতে পারে 15টার মধ্যে 10টা পারো, বাকি 5টা স্কিপ করবা। এরকম প্রশ্ন দেখে তোমার চিন্তা হবে। প্রেডিকশন ওইভাবে করা যায় না, মোটামুটি 10-12টা পারা যায়। ভালো স্টুডেন্ট যদি হয়ে থাকো বা ভালো স্টুডেন্ট মানে ভালো কোয়ালিটির যদি নলেজ থাকে তাহলে আমরা 10-12টা পাবো। ইন্ডিভিজুয়াল পাস নাকি সব মিলিয়ে পাস, দেখো এটা আমি যখন পরীক্ষা দিয়েছিলাম 21 সালে তখন আমাদের সময় ইন্ডিভিজুয়াল পাস আমি জানতাম আর কি। আমরা নিপা আক্তার তুমি ভাইয়া এই ইন্ডিভিজুয়াল পাস এবং সব মিলিয়ে পাস এটা নিয়ে চিন্তা করো না প্লিজ। কারণ এই তুমি পাস নিয়ে চিন্তা করতে কথা বলতেছি না, এখানে চান্স পাওয়া নিয়ে কথা বলতেছি। পাস নিয়ে কি কথা বলে? অবজেক্টিভের ক্ষেত্রে তুমি কি 7-8টা করে পারবে না? 8-এ পাস, আমাদের ধরে নাও 7-এ পাস, 15টার মধ্যে তো 7-এ পাস, 7-8টা তো পারবা অ্যাটলিস্ট। পাস ফেল নিয়ে কে কথা মানে চিন্তা করে কে? আচ্ছা হ্যাঁ তোমার বলবো ভাই 25 ব্যাচ নিয়ে কথা বলবো। আচ্ছা তাহলে আমরা রিটেনের ক্ষেত্রে আসি। তোমার এটা মেন্টালিটি দেখো, মেন্টালিটি চেঞ্জ করতে হবে। তুমি ধরে নাও মেডিকেলে পাও নাই, জাহাঙ্গীরনগরে পাও নাই, তুমি কোনো ভার্সিটিতে পাও নাই, সাপোজ ধরে নেই আমি কিচ্ছুতে পাও নাই, তুমি নিকাম্মা। কিন্তু তোমার ভাই তুমি না পারলা, কিন্তু কনফিডেন্স থাকতে হবে যে আমি এই ঢাকা ভার্সিটিতে ভর্তি পরীক্ষার হলে যাবো, যাইয়া আমার সর্বোচ্চটা দিয়ে পরীক্ষা দিয়ে আসবো। আগে যদি তুমি হাইরা যাও তাহলে কি লাভ হইলো? মোটিভেশনাল কথা না, এটা একদম বাস্তব কথা। তোমার আগে নিজের মধ্যে ওই রকম কনফিডেন্স থাকা লাগবে যে আমি পরীক্ষা দিতে যাই, আমি স্ট্র্যাটেজি অবলম্বন করে পরীক্ষা দিয়ে আসবো, 100% পরীক্ষা দিয়ে আসবো। পাস ফেলে নিয়ে আমি চিন্তা করবো না। ম্যাথ অনেক ভয় লাগে। দেখো ম্যাথের ক্ষেত্রে তোমার ম্যাথ তো করতে হবে, তোমার ম্যাথ মেইন সাবজেক্ট হলে ম্যাথে যে প্রশ্নগুলো বারবার রিপিট হয় ভার্সিটি ইউনিটের প্রশ্ন ব্যাংকে, ওই রিপিটেড কোশ্চেনগুলো তুমি যেন পারো। ওকে, প্র্যাকটিস কম হয়েছে আমি জানি, স্বাভাবিক, যারা মেডিকেল অ্যাসপিরেন্ট নিছো ম্যাথের ক্ষেত্রে প্র্যাকটিস কম হয়েছে, কিন্তু আমাদের রিপিটেড কোশ্চেনগুলো ঢাকা ভার্সিটির জন্য পারতে হবে। আর রিপিটেড কোশ্চেনই দেখবা যে 7-8টা আসছে। সো ওই 7-8টা যেন আমি পারি, পরীক্ষার হলে বসে যেন ভালো মতো পারতে পারি। ম্যাথের ক্ষেত্রে তুমি আরো একটা কাজ করতে পারো, সবগুলো সূত্র একবারে লিখে ফেলতে পারো। ত্রিকোণমিতির সূত্রগুলো যে টাইপের ম্যাথগুলো আসছে বেশি বার করে না, ওই টাইপের ম্যাথগুলো তুমি করে ফেলতে পারো। একদিন সময় নাও, আজকেই তো আসছে সময়, আর সময়টা নাই, আর কি বলি, সময় তো নাই। আচ্ছা নো প্রবলেম, তুমি ধরো না ম্যাথে তোমার সমস্যা, বাকি সব সাবজেক্ট শেষ। তাহলে ম্যাথের কি করা যায় আজকে আর কালকে? তুমি দেখো ম্যাথ একটা জিনিস করা লাগে, ম্যাথ কোনোদিন দেখা মনে থাকে না। করে করে তুমি প্র্যাকটিস করবে একটা খাতার মধ্যে, এবং ওই কয়টা পেজই তুমি কালকে রাতে মানে কালকে সকাল এবং কালকে রাতে আবার প্র্যাকটিস করবো ওই কয়টা জিনিসই, মানে তোমার নিজের খাতা দেখে দেখে, মানে নিজের লেখা দেখে দেখে। আবারও বলি, ভার্সিটি কোশ্চেন ব্যাংক এটা, ভার্সিটি কোশ্চেন ব্যাংক সামনে, আমি ওইটা দেখে দেখে ম্যাথটা করছি। আজকে রাতে সারা রাত ধরে অনেকগুলো ম্যাথ আমি সাজাইছি যে এই কয়টা ম্যাথ আসার মতো ম্যাথ, কিছু ইন্টিগ্রেশনের, কিছু ডিফারেন্সিয়েশনের, কিছু সূত্র আমি যেগুলো ভুলে যাই। ওকে, সাপোজ ইন্টিগ্রেশন অফ সাইন ইনভার্স এক্স এর সূত্র আমি ভুলে যাই, আমি ওই সূত্রটা লিখে ফেললাম। এই টাইপের সূত্রগুলো আমি আজকে সারা রাতের মধ্যে লিখে ফেলছি। তারপরে কি করলাম, এতটুকুই আমার মানে সর্বোচ্চ নলেজ, এতটুকু আমি পারবো, এর থেকে বেশি পারবো না। কিন্তু ওইটুকুই যেন আমি পারি, যার কারণে পরবর্তী দিন মানে কালকে সকালে তুমি ওই
খাতাটা তুমি তুমি তখন প্রশ্ন ব্যাংক আর ধরবা না, তোমার ওই খাতাটা সামনে রাখবা, একবার রিডিং দিবা, আবার ওই ম্যাথগুলো করবা। তারপরে দেখবা যে তোমার মোটামুটি একটা কনফিডেন্স আইসা পড়ছে। তারপরে তুমি রাতের বেলা আরেকবার দেখলা, ম্যাথ কয়েকবার দেখে দেখে এবং করে করে তারপরে মনে থাকে। সো এটা করা যায় ম্যাথের ক্ষেত্রে, তোমার যদি বাকি সাবজেক্টগুলো ভালো মতো হয়ে যায়। আচ্ছা, আর যদি বাকি সাবজেক্টগুলো না হয় তাহলে ওভারঅল সবকিছু দেখতে হবে। তাহলে রিটেনের ক্ষেত্রে প্রথমত তুমি রিটেন দাগাবা, ফিজিক্স দিয়ে শুরু করবা বা কেমিস্ট্রি দিয়ে শুরু করবা, যেগুলো একদম দেখলেই চিনা যায়, দেখলেই পারা যায়, ছোট ছোট ম্যাথ, ওগুলা দিয়ে শুরু করলা। কিন্তু আমি তোমাকে একটা সুন্দর কথা বলি, দেখো শোনা, বুঝার চেষ্টা করো ম্যাচুরের মতো। ফিজিক্স বা কেমিস্ট্রি বা ম্যাথের ক্ষেত্রে এমন এমন ম্যাথ থাকবে কিছু, মানে একটা 4টার মধ্যে একটা ম্যাথ এরকম থাকবে যে ম্যাথটা আমার পারবো না আমি, মানে পারার মতো না। তুমি যদি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট হো তাহলে তুমি পারতে পারো, কিন্তু মেডিকেল অ্যাসপিরেন্ট হলে না পারার মতোই থাকবে। দেখো আমার কথা মিলে যাবে, বিশ্বাস করো, কথাগুলো গত বছরও মিলছে। কিছু প্রশ্ন দেখবি কেমন যেন লাগতেছে, আজগুবি টাইপের, কিন্তু ঘাবড়ানোর কিছু নাই। 4টা প্রশ্ন ফিজিক্সের, 4টার মধ্যে তুমি 2টা প্রশ্ন প্রথমে পারবা, 2টা প্রশ্ন দাগাইলা। বাকি যে 2টা প্রশ্ন বাকি থাকবে, ওই 2টা প্রশ্ন আমরা পরবর্তী রানে পরে চিন্তা করব। ম্যাথেও 4টার মধ্যে 2টা প্রশ্ন লেখলাম, দাগাইলাম। কোনিক্সের একটা ম্যাথ দিছে, ইন্টিগ্রেশন একটা ম্যাথ দিছে, পারছি আমি। তারপরে যে হুবহু কোশ্চেন ব্যাংক থেকে তুলে দিছে ওই ম্যাথ। 4টার মধ্যে 2টার কথা বলতেছি, কিন্তু বাকি 2টা 2টা করে আমাদের বাকি। কেমিস্ট্রির ক্ষেত্রেও সেম, 4টার মধ্যে 3টা দেখবা যে পারার মতো, আর বাকি একটা কোনোদিন দেখোই নাই তুমি, বাকি একটা দেখে চিনতে পারতো যে হ্যাঁ এটা কি যেন ছিল, ভুলে গেছি, লিখতে পারতেছি না, মাথাতে আছে বাট পেটে আছে বাট লিখতে পারতেছি না, এরকম হবে তোমার। সো অন দ্যাট সিচুয়েশন আমাদের করতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সবকিছুরই 2টা 2টা করে লিখবো, 6টা যেন আমাদের প্রশ্ন হয়ে যায়। বাকি আরো 6টা প্রশ্ন বাকি, ওটা পরে চিন্তা করবো। তারপরে যাবো বায়োলজিতে। বায়োলজিতে সবার শেষে যাব, কেন? কারণ বায়োলজিতে লেখা অনেক। আগে আমি বলি তোমাকে কিরকম প্রশ্ন আসতে পারে বায়োলজিতে। বোটানির ক্ষেত্রে গত ক্লাসে বলছি, ইয়ের ক্ষেত্রে বলি, দেখো আজকে যা যা বলবো মোটামুটি মিলে যাবে। তোমাকে বলতে পারে প্লাটেল মেন্থিস পর্বের 5টা বৈশিষ্ট্য লেখো, 5টা করে বৈশিষ্ট্য চাবে, 4টা না, চারটাও চাইতে পারে। তারপরে তোমাকে বলতে পারে মলাস্কা পর্বের 4টা বৈশিষ্ট্য। তুমি যদি মেডিকেল অ্যাসপিরেন্ট হয়ে থাকো, ভাই এই ছকটা আবার একটু পড়ে যাও, যে ছকের মধ্যে সবগুলা মানে প্রপার্টি দেওয়া আছে। দেখো প্রপার্টি লেখার সময় আমাদের কিন্তু প্রথমে কোনটা কোন সিলম এটা লেখা যায়, কোনটা ভ্রূণীয় স্তর কেমন ওটা লেখা যায়, একস্তরী না দ্বিস্তরী ওটা লেখা যায়, এরকম বানায় বানায় লেখা যায়। তুমি ওই টাইমে মানে ওই মানে 4টা রিটেনের সময় না অনেক টাইম, মানে তো 16টা রিটেন লিখতে হবে তোমার 45 মিনিটে, অনেক টাইম সংকটে পড়ে যাবে। ওই টাইম সংকট মোকাবেলা করার জন্য আমাদের খুব তাড়াতাড়ি লেখার প্র্যাকটিস করতে হবে, স্পেশালি বায়োলজির ক্ষেত্রে। তুমি পরীক্ষার আগের দিন সকালে এবং কালকে আজকে মিলায় সব খেলে লেখার প্র্যাকটিস করো। তুমি দেখো লিখতে পারো কিনা 2 মিনিটের মধ্যে। আমাদের সময় আসছিল আর্থবোধা পর্বের 5টা বৈশিষ্ট্য। দেখো শুনতে কিন্তু অনেক ইজি লাগে, কিন্তু তুমি পরীক্ষার হলে লিখতে বসলে দেখবা যে আর্থবোধা পর্বের 5টা বৈশিষ্ট্য আমি কেন জানি পারতেছি না। সো ওই কেন যেন পারতেছি না ওইটা করা যাবে না, ওইটার জন্য আমাদের ভালো মতো পড়ে যেতে হবে। সো এই ছকটা তুমি খুব ভালো মতো পড়বা। তারপরে আসো হাইড্রাতে। হাইড্রা থেকে তুমি ছকগুলো একটু দেখতে পারো, যে এইটা পরীক্ষায় আসতে পারছে বহিঃকোষীয় পরিপাক এবং অন্তঃকোষীয় পরিপাকের মধ্যে ডিফারেন্সিয়েট করো হাইড্রার। তারপরে কোশ্চেন আসতে পারে সব সমারসল্টিং এবং লুপিং এর মধ্যে পার্থক্য। তারপরে তোমার আসতে পারে এখান থেকে সব ছকগুলো একটু দেখে যাবো। পুরুষ ঘাসফড়িং এবং স্ত্রী ঘাসফড়িং এর মধ্যে পার্থক্য, দেখো এটা দিয়ে দিচ্ছে। তারপরে আমার কথাগুলো রেকর্ড করে রাখো, দেখো তোমার এটা দিবে কিনা। মুক্ত সংবহনতন্ত্র এবং বদ্ধ সংবহনতন্ত্রের মধ্যে 4টা পার্থক্য লেখো, এই টাইপের প্রশ্ন। তারপরে আরো আসি, তারপরে তোমাকে দিবে যে ঘাসফড়িং এর ট্রাকিয়া এবং ট্রাকিউলের মধ্যে পার্থক্য লেখো। ট্রাকি এবং ট্রাকিউলের মধ্যে পার্থক্য যদি আমি এখন লিখতে বলি, পুরো বাংলাদেশের মধ্যে 0.1% স্টুডেন্ট লিখতে পারবে ট্রাকি এবং ট্রাকিউলের মধ্যে পার্থক্য, কিন্তু আসবে পরীক্ষায়, আসলে আমরা যেন পারি। গতবার কি আসছিল, ব্যাকটেরিয়ার ফ্লাজেলা আর পিলির মধ্যে পার্থক্য। তুমি ফ্লাজেলা পিলির মধ্যে পার্থক্য তোমাকে যদি ইনস্ট্যান্টলি কেউ লিখতে বলে, তুমি কি পারবা না। সো ওই রকম ভাবে আমাদের একটু পার্থক্যগুলো পড়ে যাইতে হবে, যেন ভাই আমি জুলজি এবং বোটানির ক্ষেত্রে খুব তাড়াতাড়ি অ্যান্সার করতে পারি। কারণ আমাদের জুলজি বোটানি শেষ ভরসা, কারণ 4টার মধ্যে আমাদের 4টেই দাগাইতে হবে। 4টার মধ্যে এক একটার মধ্যে 2.5 মার্ক করে, কত মার্ক হয়, 15 মার্ক না, 4টাতে 16 মার্ক নাকি, আচ্ছা যাই হোক, যে মার্কে হোক আমাদের বায়োলজিতে মানে প্রায় 80% বা 90% মার্ক তুলতে হবে। তারপরে আসি, দেখো রুই মাছের ক্ষেত্রে, রুই মাছের হৃৎপিণ্ড এবং মানুষের হৃৎপিণ্ডের মধ্যে পার্থক্য। রুই মাছের হৃৎপিণ্ডকে কেন ভেনাস হার্ট বলা হয়, এই টাইপের প্রশ্ন। তারপর রুই মাছ থেকে শেষ করে তোমাকে চলে যাবে পরিপাক এবং সংবহনে। পরিপাক সংবহনের মধ্যে থেকে বেশি কিছু প্রশ্ন আসবে না। যদি খুব একটা কঠিন প্রশ্ন করে তোমাকে বলতে পারে যে লিপিড পরিপাক কিভাবে হয়, লিপিড পরিপাক ব্যাখ্যা করো, এটা দিতে পারে। লিপিড পরিপাকে আমরা কিন্তু সুন্দর মতো এই যে ক্ষুদ্রান্তে যে পরিপাকটা হয়, ক্ষুদ্রান্তের পরিপাক দিয়ে শুরু করব। যদি তুমি অ্যাডভান্সলি লিখতে চাও, তুমি তাহলে পাকস্থলীতে যে অল্প পরিমাণে লিপিড পরিপাক হয় ওটাও একটু লিখতে পারো, সাথে তারপরে ক্ষুদ্রান্তের পরিপাকে চলে যেতে পারো। আরো ভালো স্টুডেন্ট হয়ে থাকলে ক্ষুদ্রান্তের পরিপাকে আবার 2টা ভাগ আছে, অগ্নাশয় রস থেকে কিভাবে পরিপাক হয় আর হচ্ছে
আন্তরিক রস থেকে কিভাবে পরিপাক হয়। কিছুই যদি মনে না থাকে অ্যাটলিস্ট তো এটা লিখতে পারবা যে লিপিড ইজ ইকুয়াল টু লাইপেজ এনজাইম ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল, এটা যেন অ্যাটলিস্ট লিখতে পারো। এবং রিটেন লেখার ক্ষেত্রে অবশ্যই ইকুয়েশন বা তোমার কি বলে চিত্র তো আর দেওয়া পসিবল না, ইকুয়েশনটা যেন ভালো মতো দিতে পারি আমরা কেমিস্ট্রির ক্ষেত্রেও। আচ্ছা, তারপর স্থূলতা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা নাই, কিন্তু স্থূলতা থেকে কিন্তু এমসিকিউ আসবে যে স্থূলতার প্রথম স্তর কোনটা। এগুলা ভুল করলে ভাই সর্বনাশ, কেউ বাঁচাতে পারবে না তোমার। স্থূলতার প্রথম স্তর হচ্ছে 30 থেকে 34.99। আচ্ছা, স্থূলতার একক কি একটু জানাও তো দেখি কেউ, মানে স্থূলতা না সরি বিএমআই এর একক কি, কেউ যদি পারো কমেন্টে জানো বিএমআই এর একক। তারপর রক্ত সঞ্চালন চ্যাপ্টারে, রক্ত সঞ্চালন চ্যাপ্টার থেকে তোমার প্রশ্ন আসার সম্ভাবনা খুব কম, কিন্তু একটা প্রশ্ন আসলে তোমার আসবে যে রক্ততঞ্চন কিভাবে হয় এটা ব্যাখ্যা করো। রক্ততঞ্চন পিণ্ড কিভাবে হয়, এই যে এই ছকটা, এই যে 4টা ধাপ দেওয়া আছে, 4টা ধাপ। তারপরে এখানে রক্ততঞ্চন ফ্যাক্টর হচ্ছে 4টা, ফুল পরে টুপ করে দিয়ে যেটা মনে করছিল। তাহলে তোমার শুরুতে এই যে ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিন মনোমার, তারপরে ফাইব্রিন মনোমার থেকে ফাইব্রিন পলিমার, এই পয়েন্টটুকু আমাদের খেয়াল করে করতে হবে। এবং এই 4টা বৈশিষ্ট্য মানে 4টা পয়েন্টে 4টা পয়েন্টই দিতে হবে। তুমি যদি পয়েন্ট আকারে দাও তাহলে কিন্তু লেখা কমে আসে, মানে টাইমটা কমে আসে। হ্যাঁ, কেজি পার মিটার স্কয়ার নিপা, ঠিক আছে। মানে আমি বুঝাতে চাচ্ছি তুমি ব্যাখ্যা করার থেকে মানে ইয়ের ক্ষেত্রে সাপোজ আর্থ্রোপোডা পর্বের 5টা বৈশিষ্ট্য এটা চাইছে, সো তুমি কি করবা, তুমি কি মানে ব্যাখ্যা করে লিখবা নাকি পয়েন্ট করে লিখবা? অবশ্যই পয়েন্ট করে লিখবো আমরা জুলজি বোটানির ক্ষেত্রে। আবার এই কোশ্চেনটাও যে কিভাবে রক্ত জমাট বাঁধে, এই প্রশ্নটা পয়েন্ট করে লিখবো, 4টা পয়েন্ট দেবো, 4টা পয়েন্টের জন্য আমরা পারি। আচ্ছা, তারপর কি প্রশ্ন আসতে পারে, রক্ত এবং লসিকার মধ্যে পার্থক্য দেখবা যে পাওয়া যাবা পরীক্ষায়। তারপর ধমনী এবং শিরার মধ্যে পার্থক্য, এগুলো তুমি এমনিই পারবে, এগুলো যারা মেডিকেলে প্রিপারেশন হয়েছে তারা এমনি লিখতে পারবা, কোনো প্যারা নেই। তারপর যদি প্রশ্ন খুব কঠিন হয়ে যায় তারপরে চলে যাবে হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারে মসৃণ পেশি এবং হৃদপেশির মধ্যবর্তী পার্থক্য, চ্যাপ্টার 7-এ। হৃদপেশি এবং মসৃণ পেশি বা অমসৃণ পেশি, এই তিনটার যে পার্থক্য আছে না একটা বইয়ের মধ্যে, এই যে এই ছকটা একটু পরিচয় কষ্ট করে, ওকে। তারপর এই ক্ষেত্রে আর তো মোটামুটি আমাদের কিছু আসার মতো নাই। তারপর তোমার এমন একটা আজগুবি প্রশ্ন থাকবে, মানে 4টার মধ্যে 3টা প্রশ্ন তুমি পারবা, আর একটা আজগুবি প্রশ্ন থাকবে যে প্রশ্নটা মানে একদম ইউনিক প্রশ্ন, কোথাও তুমি কোনোদিন চোখে দেখো নাই। স্পেশালি তোমার যদি ওই যে মেন্ডেলের যে চ্যাপ্টারটা আছে, মেন্ডেলের চ্যাপ্টার থেকে এবার এই যে এগুলা প্রশ্ন যদি দেয় না, মানে পারার মতো না। অসম্পূর্ণ প্রকটতা এবং সমপ্রকটতা বা সমপ্রকটতার মধ্যবর্তী পার্থক্য লেখো, এগুলা দিলে না পারার মতো না। এই যে এই প্রশ্নগুলোতে এখন আসি যে যেগুলা পারি না ওগুলা কি করবো না, ওগুলা তুমি কিছু না কিছু হইলেও আন্দাজে লিখে আসবা, কোনোদিন রিটেন গ্যাপ রেখে আসা যাবে না। রিটেনের প্রশ্ন একটু কিছু হইলেও যাও সহপ্রকটতা বা সমপ্রকটতার মধ্যে পার্থক্য, বা মেন্ডেলের প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্রের মধ্যে পার্থক্য, বা তোমার যে কোনো কিছুর মধ্যে পার্থক্য যেটা চাইছে তুমি সাপোজ জিনিসটাই ওটা জানো বাট পার্থক্য পারো না, তখন তোমার কিছু না কিছু হইলেও লিখে আসতে হবে। 5টা চাইছে 3টা লিখে আসতে যেন পারি। তাহলে কোথায় ছিল, ম্যাথে 2টা বাকি, ফিজিক্সে 2টা বাকি, কেমিস্ট্রিতে 1টা বাকি, জুলজি বোটানি খুব তাড়াতাড়ি আমি অ্যান্সার করে ফেলছি। সাপোজ টাইম আছে তোমার 10 মিনিট বা 8 মিনিট, 8 মিনিটের মধ্যে তোমার 4টা প্রশ্ন অ্যান্সার করা বা 5টা প্রশ্ন অ্যান্সার করা বাকি। কি বলছিলাম, কোনোদিনও কিছু বাকি রেখে আসা যাবে না। সো যেহেতু বাকি রেখে আসা যাবে না, যার কারণে ম্যাথের ক্ষেত্রে আমি যে বাকি যে 2টা পারি না, ওই 2টার মধ্যে কি কোনো একটা ক্লু বের করার চেষ্টা করবো, যে ক্লু দিয়ে আমি মিলাইতে পারবো 10 মিনিট যে বাকি, ওই ক্লু দিয়ে কিভাবে মিলাবো। দেখবা যে পরীক্ষা যখন মানে শেষের দিকে যায় না, তখন মাথা খুলে যায়, আবার অনেকের মাথা ব্লকও হয়ে যায়। সো পরীক্ষা যদি মানে শেষের দিকে যাও, তখন মোটামুটি মাথা খুলে যাবে, আর মাথা খুলে গেলে তুমি ভালো মতো একটা প্রিপারেশন নিয়ে মানে ফিজিক্স আর ম্যাথের যে 2টা পারো না, ওই 2টার মধ্যে একটা একটা করে পারবা, বাকি একটা যেটা পারো না ওই একটা দেখবা যে কেউই পারে না। তো কেউ পারে না দেখে যে তুমি অ্যান্সারই করবা না এরকম না, কিছু না কিছু হলেও লিখে আসবা, অ্যাটলিস্ট যেন পার্শিয়াল মার্ক তুমি পাও, 2.5 মার্কের মধ্যে যেন 1 মার্ক পাও, ওই 1 মার্কই আমাদের যথেষ্ট। ওভারঅল যদি তুমি চিন্তা করো, তুমি দেখা যাবে যে ঢাকা ভার্সিটিতে তোমার 100 মার্কের মধ্যে 70 মার্ক পাইলে তুমি চান্স পাবা, ভালো মতো চান্স পাবা। 60 মার্ক পাইলেও চান্স হয়, 60 পাইলে কত হয়, 120-এর মধ্যে হয় তোমার 80, 100-এর মধ্যে হয় 60, তাহলে 100-এর মধ্যে 60 পাইলে একটা ভালো একটা মার্ক পাওয়া যাবে। তাহলে ওভারঅল সামারিটা বলি ভাই, সামারিটা হচ্ছে তোমাকে অবজেক্টিভ খাতা দিলে অবজেক্টিভে আগে বায়োলজি কেমিস্ট্রি খুব ভালো মতো তাড়াতাড়ি দেখাবা, তারপরে তার পরবর্তীতে ম্যাথে ইয়ের ক্ষেত্রে যাবা, রিটেনে যাবা, রিটেনের ক্ষেত্রে বায়োলজি রিটেনগুলো খুব তাড়াতাড়ি অ্যান্সার করার চেষ্টা করবে এবং পয়েন্ট দিয়ে লাগবে রিটেনগুলো। তারপর কি ছিল, তারপর ছিল হচ্ছে ম্যাথ আর ফিজিক্সের ক্ষেত্রে কোনো কিছু বাদ দিয়ে আসা যাবে না, কেমিস্ট্রির ক্ষেত্রেও কোনো কিছু বাদ দিয়ে আসা যাবে না, সবকিছু আমি অ্যান্সার করব। সো তাহলে মোটামুটি এভাবে যদি প্রিপারেশন নাও বা এভাবে যদি একটা টেকনিক ফলো করে প্রস্তুতি নাও,
আশা করা যায় যে ঢাকা ভার্সিটিতে একটা ভালো সিট পাওয়া তুমি পসিবল। তোমার নিজের মধ্যে ভাই কনফিডেন্স থাকা লাগবে যে আমি চান্স পাবো। নিজেই যদি হাইরা যাও বা নিজের মধ্যে যদি কনফিডেন্স না থাকে তাহলে সম্ভব না ভাই, আসলে ওইভাবে বলে সম্ভব না। ফেল করে আসবা, সো ফেল করে আসলে তুমি কি করবা আর বলো? জাহাঙ্গীরনগরেও যদি না হয় বা মেডিকেলে না হইলো, সামনে আবার ডেন্টাল ভর্তি পরীক্ষা আছে, ডেন্টালে তোমার কনফিডেন্স কমে যাবে। ঢাবিতে যদি তোমার 3000 বা 4000 সিরিয়াল থাকে তারপর একটা সিট পাওয়া সম্ভব। সো তুমি ওই অনুযায়ী পড়তে থাকো, এটা ভালো কিছু হবে। এখন আসো এইচএসসি 25 নিয়ে বলি। হ্যাঁ ভাই আমি বুঝতে পারছি এইচএসসি 25 নিয়ে বলি। এইচএসসি 25-এর প্রথম কোশ্চেন ছিল যে বায়োলজি কম প্রিপারেশনের কারণে গ্যাপ আছে, এখন কি মেডিকেল টার্গেট ঠিক হবে? তোমার যদি এসএসসিতে জিপিএ 5 থাকে আর যদি তোমার মেডিকেল প্যাশন থাকে তাহলে তোমার মেডিকেল টার্গেট ঠিক হবে। বায়োলজি তোমার তো মেডিকেলে তো শুধু বায়োলজি আসে না, সাথে তো কেমিস্ট্রি ফিজিক্স ওগুলো আসে। বায়োলজি 30 আসে, কেমিস্ট্রি 25 আসে, সো ইকুইভ্যালেন্ট কিন্তু কেমিস্ট্রি আর বায়োলজি। তুমি যে বায়োলজিতে খারাপ দেখে মেডিকেলে প্রিপারেশন নেবা না, এটা একদম অযৌক্তিক কথা হয়ে যায়। সো উই শুড প্রিপেয়ার ফর মেডিকেল অ্যাডমিশন টেস্ট ফর অল দ্য সাবজেক্টস। এখানে কেমিস্ট্রিতেও তোমার সেম মানে দক্ষতা থাকা লাগবে, ফিজিক্সেও সেম দক্ষতা থাকা লাগবে। আর মেডিকেল অ্যাসপিরেন্ট যদি হইতে চাও তাহলে তোমার আগে থেকে এটা মাথায় রাখতে হবে, মেডিকেলে যদি আমি চান্স না পাই তাহলে আমি ঢাবিতে যেন পরীক্ষা দিতে পারি, এরকম ভাবে যেন আমি পড়ে আসতে পারি। ওকে, এটাই। এর থেকে দেখো, মেডিকেলের প্রিপারেশনটা তোমার টার্গেট রাখলে বা সেকেন্ড টাইমার হিসেবে যারা পরীক্ষা মানে থাকবা না, ফুল সিলেবাস তুমি এখন পড়বা না, কারণ তুমি যদি শর্ট সিলেবাস না থাকে তাহলে ফুল সিলেবাস কেমনে পড়বা? তুমি শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলো খুব ভালো মতো পড়ো। কিভাবে পড়বা আমি বলে দিচ্ছি। দেখো, তো ইউটিউবের মধ্যে যাবা, সাপোজ তুমি আজকে পড়তে যাবা ইয়ের ক্ষেত্রে কি বলে, সাপোজ তুমি কিছুই পারো না, তুমি ওই যে পরিপাক তন্ত্র ওই চ্যাপ্টারটা পড়বা, মানব শরীরে পরিপাক ও শোষণ। ওই চ্যাপ্টারে তুমি ইউটিউবের মধ্যে সার্চ দিবা যে মানব শরীরে পরিপাক এবং শোষণ। ওই সার্চ দিলে অনেকগুলো ক্লাস আসবে, অনেকগুলো ক্লাসে কিছু ক্লাস থাকবে একাডেমিকের, কিছু ক্লাস থাকবে অ্যাডমিশনের। আমার কত ক্লাস আছে সবগুলা ক্লাস দেখবা, দেখে থেকে বইটা দেখাবা এবং বুঝতে পারবা যে ভাইয়ারা মানে সব ক্লাস দেখার পরে বুঝতে পারবা যে ভাইয়ারা একটা কমন প্যাটার্ন ফলো করতেছে, যে এই প্রশ্নগুলো আসার মতো, এই প্রশ্নগুলো আমার ইম্পর্টেন্ট। সাপোজ তোমার এই প্রথম পেজ থেকে না কেউ কিছু পড়াবে না, প্রথম পেজ থেকে তোমার তারাই পড়াবে যারা একাডেমিকের জন্য পড়ায়। প্রথম পেজে একাডেমিকের জন্য বলবে যে পরিপাক কি, শোষণ কি, এগুলা কি পড়ানোর কিছু আছে ভাই? এগুলা কি তুই এইচএসসির আগে তো তুমি টেস্ট পেপার থেকে পড়িনি বা পরিপাক কি শোষণ কি, এটা কি মেডিকেলের জন্য থাকে? একটা দাগ আছে আমার বইতে, একটা দাগও নাই। সেকেন্ড পেজে দেখো, সেকেন্ড পেজে তুমি যদি মেডিকেল অ্যাসপিরেন্ট হয়ে নাও তাহলে বইটা তুমি এইভাবে দাগাবা যে শুধুমাত্র ভাই আমার এই এই পার্টটুকু লাগবে, যে কোনটার দৈর্ঘ্য কতটুকু, এতটুকু লাগবে, শুধু আমি এতটুকু দেখাবো। এতটুকু দেখালে আমাদের এনাফ। বইটা আমি ক্লিন রাখলাম যেন পরীক্ষার আগে আমার পড়তে সুবিধা হয়। আজাইরা বই দেখাবো না, জুলজির ক্ষেত্রে স্পেশালি, কারণ এত ইনফরমেশন আমার মনে থাকে না। আমি কেন আজাইরা জিনিস দেখাইতে যাবো? ওকে, তুমি তো আর মানে এক্সট্রা ইনফরমেশন দেখায় অযথা সময় নষ্ট করে লাভ নাই। তারপরে তারপরে ক্ষেত্রে এইভাবে তুমি ক্লাস করবা, ক্লাস করে করে মেডিকেল প্রিপারেশন নিতে পারবা। সো 25 ব্যাচ বা 26 ব্যাচ যদি হোক, তুমি মেডিকেল প্রিপারেশন তুমি এইভাবে নিতে পারবা। আর তারপরেও যদি তোমার পড়াশোনা না হয় বা ভালো ভালো প্র্যাকটিস না থাকে তাহলে তুমি পার্সোনাল টিচার রাখতে পারো। আমাদের ম্যাথ পারফরমেন্স থেকে পার্সোনাল টিচার আমরা দিই, সেটা আমি নিজে পার্সোনালি পড়াই। আমার ব্যাচ আছে, ব্যাচ সিস্টেম করে নিজে পার্সোনালি পড়াই। সো সবকিছুই তোমার কাছে অ্যাভেলেবেল আছে, সবকিছু তুমি জানো কি করতে হবে, সামনে তোমার পরীক্ষার জন্য কি করতে হবে, ঢাবির জন্য কি করতে হবে, বা এইচএসসি 25 ব্যাচ যদি হয়ে থাকো তুমি জানো যে কি করা যাবে। তোমার কি এখন টেস্ট পরীক্ষা নিয়ে বেশি চিন্তা করা যাবে? টেস্ট পরীক্ষা নিয়ে বেশি চিন্তা করা যাবে না। টেস্ট পরীক্ষাতে তুমি মোটামুটি একটা রেজাল্ট করলেই হবে। তারপরে তারপরে মেইন কথা হচ্ছে, সমস্যাটা হচ্ছে আমরা ভুলেই যাই যে আমাদের সামনে আবার এইচএসসির পরে অ্যাডমিশন টেস্ট আছে, 25 ব্যাচ বা 26 ব্যাচ, এরা ভুলেই যাই। তো এটা ভুলা যাবে না। তো মানে সবসময় মাথায় রাখা লাগবে আমাদের আলটিমেট টার্গেট হবে মেডিকেল বা বুয়েট বা ভার্সিটি অ্যাডমিশন টেস্ট। আমাদের আলটিমেট টার্গেট এইচএসসি না। এইচএসসি রিলেটেড ভাবে পড়তে যায় তুমি দেখবে যে অনেক কিছু মিস করে ফেলছো, অনেক ডিটেলস মিস করছো, কেন ডিটেলস মিস করছো ওই পরিপাক সংবহনতন্ত্র চ্যাপ্টার থেকে আমি তোমার বুঝাই বলি। সাপোজ আমি তোমাকে এই পরিপাক চ্যাপ্টারের মধ্যে মোটামুটি জুলজি বইটা একটা সাজায় পড়াই দিছি, কিন্তু তোমাকে যারা এই যে একাডেমিকের জন্য পড়াবে বা সৃজনশীল টাইপের কোশ্চেনের জন্য পড়াবে, তখন তোমাকে সরাসরি শুধুমাত্র বলবে যে প্রোটিন পরিপাক কিভাবে হয়, লিপিড পরিপাক কিভাবে হয়, শুধুমাত্র কয়েকটা গদবাধা জিনিস পড়ে যাব, তাহলেই কিন্তু কমন পাওয়া যাবে। বা টেস্ট পেপারের মধ্যে যে কয়েকটা জিনিস আছে ওইটাই কমন পাওয়া যাবে। বাট মেডিকেলে কি এগুলো আসে? মেডিকেলে কি তোমার এইভাবে কোশ্চেন আসবে নাকি এমসিকিউ টাইপের আসবে? এমসিকিউতে যেরকম ভিতর থেকে কোশ্চেন আসবে, কোথায় খাদ্য সব থেকে বেশি পরিপাক হয়,
ওকে, সো তুমি আশা করি বুঝতে পারছো যে এখানে অনেক ডিটেলস মিস হয়ে যায়। তোমরা যারা যারা এইচএসসির জন্য শুধু পড়তেছো তাদের অনেক ডিটেলস মিস হয়ে যাবে। ফর দ্যাট রিজন আমাদের আগে থেকে প্রিপারেশনটা টুকটাক ভাবে নিতে নিতে হবে, যেন আমি পরবর্তীবার অ্যাটলিস্ট এটা বলতে পারি যে আমি কিছু না কিছু হইলেও পড়ে আসছি, ডিপ্রেশনের জন্য না পড়ি এইচএসসির পরে। আচ্ছা, যাই হোক, তাহলে ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য সবাইকে বেস্ট অফ লাক। কোনো সমস্যা হলে আমাদের পেজে মেসেজ দিও বা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিও, আমি সাহায্য করার চেষ্টা করবো। আজকে এই পর্যন্ত রাখি, ধন্যবাদ সবাইকে।